আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের ৩৭ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নীলু বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে একসময় চিৎকার করে ওঠেন। এলিজা অবিশ্বাস্য চোখে একবার কর্তব্যরত চিকিৎসকের দিকে তাকিয়ে এরপর ছুটে গিয়ে ফুপিকে ধরে। ওর বিশ্বাসই হয় না আব্বু আর নেই। দুদিন আগে যে লোকটা সুস্থ মানুষের মতো আচরণ করেছে হঠাৎ কেমন করে চলে যাবে সে? সৃষ্টিকর্তা এতটাও নিষ্ঠুর নয়। এলিজার শরীরটা থরথর করে কেঁপে ওঠে। ও প্রাণপণে কান্না আটকানোর চেষ্টা করে, গলা রোধ করে বেরোতে চাওয়া কান্নাটুকু গিলে নেয়। ফুপিকে বুকে নিয়ে চুপ করে বসে থাকে। পাশের কেবিনে থাকা পেশেন্টের বাড়ির মানুষগুলো বড্ড অমায়িক। গতকাল থেকে খোঁজ খবর রেখেছিল ওদের, সেভাবে একটু আলাপ হয়েছিল। নাইমুর সাহেবের মৃত্যুর খবর শুনে তারা এক প্রকার ছুটে এসেছেন। মহিলাদের মধ্যে দুজন এসে ওদের ঘিরে দাঁড়ায়। আপা আপা বলে নীলু বেগমকে সান্ত্বনা দেয়। এলিজাকে মৃত্যুর মর্মার্থ বোঝায়, কিন্তু এলিজার কানে সেসব কিছুই ঢুকে না, বরং শক্ত থাকার চেষ্টা করে। মেয়েটা দু হাতে মুখ ফুপিয়ে ওঠে। কয়েক কদম দাঁড়িয়ে থাকা ইহসানের মেয়েটাকে থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছে করে, তুই কাঁদলে কি করে হবে এলিজা? তোর বোনকে কে সামলাবে? দেখ ও কাঠ হয়ে আছে। আমার তো এত সাহস হচ্ছে না ওকে সামলানোর। করুণ চোখ জোড়া সৃজার উপর পড়তেই অস্থির লাগে ওর ভীষণ। অভিমানী মেয়েটা আগের মতোই দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে। ওর অবিশ্বাস্য দৃষ্টি জোড়া কাচের দরজায়, যেটা দিয়ে ভেতরের কার্যক্রম দেখছে ভেতরে। সিটে শোয়া সাদা চাদরে মুখ ঢেকে দেওয়া লম্বাটে পুরুষটা সম্পর্কে ওর জন্মদাতা। নিথর দেহ নিয়ে শুয়ে আছে চিরজীবনের মতো। সৃজার বুকটা ধক করে ওঠে। আব্বু আব্বু কি অবশেষে চলেই গেল ওদের একা রেখে? একবারও ভাবলো না ওদের কথা? ওরা কিভাবে থাকবে ভাবলো না একবারও? কিছু বলেও গেল না? মায়ের মতো নিষ্ঠুর হয়েই বিদায় নিল। এসব দেখার জন্যই হাসপাতালে এনেছিল আব্বুকে, অথচ আব্বুকে বাঁচিয়ে রাখার জন্য কত লড়াই না করেছে ওরা। মাকে হারিয়ে সেই ছোট্ট বয়সে সবকিছু বুঝতে শিখেছে, দায়িত্ব নিতে শিখেছে, আবেগ বিসর্জন দিতে শিখেছে, কিভাবে সংসার চালাতে হয় শিখেছে। ওদের বয়সে অন্য সবাই যখন সুন্দর জামা জুতো, খাবার দাবার, শৌখিন জিনিসপত্র নিয়ে মেতে থেকেছে, তখন তারা দুবোন বাড়ি ভাড়ার টাকা, আব্বুর চিকিৎসা, ওষুধের জন্য, বাজার করার জন্য, স্কুল কলেজে ফি দেওয়ার জন্য টাকা বাঁচিয়েছে। বছর পার করেছে সস্তা জামা দিয়ে, জুতো ছিঁড়ে গেলে সেলাই করে 6 মাস পার করেছে। তাতেও কোনোদিন আফসোস করেনি, কারণ একেবারে তো এতিম হয়ে যায়নি তারা। এখনো তো বাবা বেঁচে আছে, আব্বু বলে ডাকার মতো নিজের কেউ আছে। হোক না সে পঙ্গু অচল, বাবা তো মাথার উপর ছায়া। তো ছায়ার নিচে থাকার লোভে পড়ে দুবোন কোনোদিনও একটা চকলেটের আবদারও করেনি আব্বুর কাছে। তাহলে কোন দোষে মানুষটা ওদের এতিম করে দিয়ে হারিয়ে গেল? আব্বুর দয়া হলো না ওদের উপর? সৃজার বড্ড অভিমান হয়, রাগ হয়, মুখ লাল হয়ে ওঠে ওর। খড়খড়ে শুকনো চোখ দুটো ভিজে আসে। বুকের ভেতর আগুনের উত্তাপ নিয়ে মেয়েটা মুখ বুজে রয়। ওর বুক ভেঙে চুরে আসে, অথচ গাল চকচক করছে যন্ত্রণা হয়ে ঝরে পড়া এক একটি অস্ত্রবিন্দুতে। স্বচ্ছ কাচের দরজাটাই তাকাতে পারে না আর ও। চারিদিকে ঝাপসা লাগে, বুকের ভেতর সবকিছু খালি ঠেকে, পৃথিবী শূন্য মনে হয়। দাঁড়ানোর মতো শক্তি পায় না দুপায়ে। ও ধপ করে মেঝেতে বসে পড়ে, কপালটা ঠুকে যায় স্টিলের চেয়ারটার কোনায়। ব্যথা পেয়ে যেন মেয়েটা হু হু করে কেঁদে ওঠে। ওয়ার্ড বয় কথা বলছিল ইহসানের সাথে, কিন্তু ওর মনোযোগ ছিল না সেদিকে। ব্যথিত দৃষ্টি শুধু সৃজার দিকে তাকিয়েছিল এতক্ষণ। দেখছিল মেয়েটার অমূল পরিবর্তন। এ পর্যায়ে দ্রুত কদমে ছুটে এসে আগলে ধরে ওকে, আর ও ধরতেই সৃজা ফুপিয়ে ওঠে। অস্পষ্ট কণ্ঠে অভিযোগ তুলে বলে, আব্বু চলে গেল? কেন গেল? আম্মু তো ছোটবেলায় ফেলে গেল, আমাদের তো কেউ নেই। তুমি তো বলেছিলে সব ঠিক আছে, তাহলে কেন গেল? আমার আব্বুকে এনে দাও। ইহসান বলল, হুঁশ, এভাবে কাঁদে না, একদম না। ইহসান ওকে আষ্টে পিষ্টে বুকে জড়িয়ে নেই। জবাব দেওয়ার মতো শব্দ খুঁজে পায় না। কিন্তু হৃদয়ের দখলদারিনীর এই অবস্থা তার মোটেও সহ্য হচ্ছে না। সব ফাঁকা টেকছে। ওকে একটু সামলানো দরকার। সে কোনোদিন কাউকে সান্ত্বনায় দেয়নি, অভিজ্ঞতা নেই। কিন্তু কিভাবে একজন সদ্য বাবা হারা মেয়েকে বুঝ দেবে সে জানে না। তবুও বলে, আমাদের সবাইকে তো একদিন যেতে হবে, আগে আর পরে, যে কোনো সময়। মানুষ তো আর অমর নয়। আমিও একদিন যাব, তুইও যাবি। পরপারে দেখা হবে আঙ্কেলের সাথে। এখন এভাবে কাঁদলে তোর যেমন ক্ষতি, তোর মধ্যে যে আছে তারও ক্ষতি। সেই সাথে আঙ্কেলও কষ্ট পাবে। মানুষটার রুহটাকে এভাবে কষ্ট দিস না সৃজা। আঙ্কেল তো জানে তার মেয়েরা তার জন্য কতটুকু কি করেছে, তার মেয়েরা কতটুকু স্ট্রং। সৃজা বলল, কিসের স্ট্রং? আব্বু ভুল জানে, আমি কোনো মতে স্ট্রং না, হতে পারবো না। আব্বু কেন আমাকে কিছু না বলে চলে গেল? আম্মু এমন করেছে কেন? ওরা এরকম এত নিষ্ঠুর কেন ওরা? না, আমি হতে পারবো না স্ট্রং। তুমি আমার আব্বুকে এনে দাও। কান্নারত সৃজার গলার তেজ, তবে তেজটুকু ঢাকা পড়েছে করুণ সুরের নিচে। মেয়েটার চোখ মুখ অসম্ভব লাল হয়ে গেছে। আগুনের মতো ঠেকছে ইহসানের হাতের তালুতে। ও ডান হাতে সৃজাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে, অন্য হাতে ওর এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে নিয়ে রুক্ষ স্বরে ছোট করে ধমক দেয়, মার খাবি আমার হাতে? শক্ত মার দেবো কিন্তু। থাম, এভাবে কাঁদতে নেই। কিন্তু কান্না থামে না সৃজার, বরং আরো বেড়ে যায়। ইহসানের হতাশ লাগে খুব। ও যথাসাধ্য বোঝানোর জন্য চেষ্টা করে ওর কষ্টটুকু ভাগ করার জন্য। না পারতেই থমকে থামতে চাই। আচমকাই সৃজার শরীরের সমস্ত ভার ওর উপর ছেড়ে দিয়ে একবারে চুপ হয়ে যায়। ইহসান উৎকণ্ঠা আর ভয়ে বুকের সাথে চেপে ধরে সৃজাকে। পরপর তুলে গালে থাপ্পড় বসাতে বসাতে চিৎকার করে ওঠে, না না, চোখ বুঝিস না, তাকা আমার দিকে তাকা। কিচ্ছু হয়নি, তাকা তুই, আমি আছি তো।
টাকা বাবু, সিস্টার, ডাক্তার, উফ কোথায় এরা? এই রশিদ, কাউকে ডাকো না। ঈশান চেঁচিয়ে উঠতে বলতে থাকে, কিন্তু সৃজা তাকায় না, তাকাতে পারছে না, চোখে শক্তি নেই মেয়েটার মধ্যে। ও চোখ বুজে ফেলে, নিস্তেজ ভঙ্গিতে দুর্বল হাত ছেড়ে যায় ঈশানের শার্টের আস্তিন। করিডোরে থাকা ডাক্তারটা এখানে নেই, চলে গেছে একটু আগেই। রশিদ এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় না, সে ছুটে যায় কাউকে ডাকতে। ততক্ষণে সৃজাকে পাজাকোলা করে তুলে নেয় ঈশান। নীলু বেগমের অবস্থা ভালো নয়। ঈশান পাশের কেবিনের মহিলাগুলোকে অনুরোধ করে একটু তাদেরকে দেখতে বলে। এলিজা নীলু বেগম একটু তাদেরকে দেখতে বলে এলিজা আর নীলু বেগমকে। ওরা ওকে আশ্বস্ত করে দেখবে বলে। ঈশান একটু স্বস্তি পায়। পরবর্তী একটি কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দেয় সৃজাকে। গত রাতে এই কেবিনটা বুক করেছিল সে। এতগুলো মানুষ তার করিডোরে বসে থাকতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত কেউই এখানে আসেনি। ঈশানও জোর করেনি। খাবার আনিয়েছিল সে, সব বক্সে সেভাবেই পড়ে আছে। একটা লোকমাও কেউ মুখে তুলেনি। সৃজাকে জোর করে নীলু বেগম 2 লোকমা তুলে দিয়েছিল, বমি করে সেসবও বের করে দিয়েছে। ঈশানের কথাই শুনেনি সে। রশিদ একজন মহিলা ডাক্তারকে নিয়ে এসেছে। তিনি সৃজার কন্ডিশন জেনে ওকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে জানালো, আকস্মিক বাবার মৃত্যুর সংবাদ ওর মস্তিষ্ক নিতে পারেনি, যার জন্য এই অবস্থা। স্যালাইন আর সেকেটিভ দিয়ে রাখা হলো সৃজাকে। চিৎকার কান্নাকাটি করলে বাচ্চাদের ক্ষতি হবে, আপাতত ঘুমে থাকুক। কোনো স্ট্রেস নেওয়ার মতো মানসিক অবস্থা নেই মেয়েটা। এদিকে ঈশান সবকিছু গুছিয়ে যাচ্ছে, হাঁপফাঁস লাগছে। এই অবস্থায় এই মেয়েকে এখানে রেখে সে কিভাবে যাবে, কার কাছে রেখে যাবে? নীলু বেগম তো নিজেই সামলাতে পারছেন না। একমাত্র ভাইয়ের সুখে তার হার্ট অ্যাটাকের অবস্থা। এলিজা পর্যন্ত ভেঙে পড়েছে। সুখে তাপে এক একজনের অবস্থা নাজেহাল। ঈশান একা একা কিভাবে সামলাবে সবাইকে? ডেড বডি সামলানোর জন্য তার পাশে একটা মানুষ নেই, সব দায়িত্ব তার একার। আঙ্কেলের মৃত্যুটা তার নিজের জন্য কম ধাক্কার না। মানুষটাকে সে ভালো অবস্থা থেকে চেনে, অমায়িক লোক। হাসি ছাড়া বাবা ডাক ছাড়া কোনো কথাই বলেনি তার সাথে। প্যারালাইজড হয়ে যাওয়ার পরে মাঝে মধ্যে বলতো, তোমার উপর অনেক ঋণ জমে আছে আমার বাবা। আমার মেয়ে দুটোকে নিজের বোনের মতো দেখছো, পড়াচ্ছ। তোমার মিস দেখলে কি বলতো জানো? পাগলটা আমার ছেলেই, অথচ আজ তার মৃত্যুর সাক্ষী হতে হলো। সেই সাথে তার ভঙ্গুর পরিবারটাকে সামলানোর দায়িত্ব ওর ঘাড়েই দিয়ে গেল। ঈশান কিছু বলার মতো খুঁজে পায় না। শব্দ হাতিয়ে রশিদকে সে কোনো মতে বলে ছাড়পত্র নিয়ে আসার ব্যবস্থা করতে। সে একটু সৃজার পাশে বসবে। রশিদ বেরিয়ে যায়। ঈশান দরজাটা ভিড়িয়ে এসে বসে। একরাশ দুশ্চিন্তা, উদ্বিগ্নতা নিয়ে নির্ঘুম রাত্রি কাটানো সৃজার মলিন চেহারাটা এখন বিধ্বস্ত দেখাচ্ছে। গর্ভে বাচ্চা, অথচ এক ফোঁটা পানি উপরেনি মেয়েটার পেটে। এই অবস্থায় এত বড় একটা ধাক্কা। ঈশানের মাথা ব্যথা শুরু হয়ে যায়, বুকে চিনচিন ব্যথা করে। বাইরে ভোর কাটছে, সূর্যের মিষ্টি আলো দেখা যাচ্ছে। ঈশান চিন্তা করে ভেবে পায় না কি করবে। বাড়িতে কাউকে বলার দরকার নেই, সে কাকে ডাকবে? সালেহা বেগমকে? কিন্তু আজিজ শেখ তো আসতে দেবে না, উল্টে ঝামেলা করে গায়ে হাত তুলবে। ইমরান হাদাটাও তো বইয়ের টেলা, এরা আসবে না। ঈশান লোফাটাকে বলবে স্মিতাকে একটু নিয়ে আসতে, কিন্তু মেয়েটা তো এখন সুস্থ না। আচ্ছা, সামলাতে পারবে তো সৃজাকে? পাশে বসে থাকতে পারবে তো? তাতেই চলবে। হন্তদন্ত হয়ে পকেট হাতে ফোন বের করে ঈশান ডায়াল লিস্ট থেকে খুঁজে বের করে ঈশানের ফোন নাম্বারটি। কল লাগানোর অনেকক্ষণ পর ওপাশ থেকে কল রিসিভ করে। ঘুম ঘুম রুক্ষস্বর ভেসে আসে, কে? সৃজার ধরে রাখা হাতটা আলতো করে রেখে চুলে হাত বুলিয়ে কপালে চুমু বসিয়ে ঈশান লাগোয়া বারান্দায় চলে আসে। যথাসম্ভব মেজাজ সামলে গভীর কণ্ঠে জবাব দেয়, তোর শত্রু। ঈশান চমকে উঠলেও বুঝতে না দিয়ে বলে, ও ভেড়া, তো সকাল সকাল কি প্রয়োজন? ঈশান বলল, প্রয়োজনেই ফোন দিয়েছি। ঈশান বলল, ফাজলামো হচ্ছে? আমার কাছে তোর আবার কিসের প্রয়োজন? ঈশান বলল, স্মিতাকে। খেপাটে কণ্ঠস্বরে চেঁচানো শোনা গেল, কি? আমার বউকে তোর দরকার? কুত্তার বাচ্চা, তোর ভাইয়ের বউ লাগে? জানা কথা। স্মিতার কথা শুনলে ঈশান ফালতু বক বক ঝাড়বে, তাই ওকে সে সুযোগ না দিয়ে ঈশান দাঁতে দাঁত চেপে বলল, আমার শ্বশুরমশাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল বাদ ফজর। এই মুহূর্তে পরিবারটার অবস্থা খুবই করুণ। সবাই সুখের ঘরে আছে। এতগুলো মানুষকে আমি কিভাবে সামলাবো ভেবে কুল পাচ্ছি না। আর কেউ তো নেই, আমি তাই স্মিতার হেল্প চাচ্ছি। উনি এলে সামলাতে পারবে, কিছুটা অন্তত সাহায্য করবে তো? ঈশান কিছুক্ষণ হতভম্ব হয়ে থেকে এরপর জোর গলায় বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুর্দা জান্নাতবাসী হোক। কিন্তু তুই ভাবলি কি করে স্মিতা এই অবস্থায় আমি ওকে জার্নি করতে দেবো? ধীরস্বরে ঈশান বলল, তুই জাস্ট গাড়ি বের করে নিয়ে আসবি, রাস্তা ভালো, আধা ঘন্টা লাগবে বড় জোর। ঈশান কিছুক্ষণ চুপ থেকে এরপর কেটে গলায় বলল, তোর মতলব বুঝি না আমি? হেল্পের নামে ওকে খাটানোর ধান্দা? এই আমার বউকে কি বন্দি মনে হয় তোর যে? ঈশান কথাগুলো হজম করলো অতি কষ্টে। ফেটে পড়া রাগ না দেখিয়ে গভীর কণ্ঠে বলল, দেখ, অহেতুক ঝগড়া করবি না, আমি এখন ঝগড়ার মুডে নেই। ঈশান থামলো ঠিকই, কিন্তু একটু পরেই বলল, না না, ওকে দেব না। মরাবাড়ি সামলানো ওর কাজ না। কথাটা কর্ণপাত হতেই মাথায় রক্ত চড়ে গেল ঈশানের। বেজায় খেপে গেল সে। স্থান কালপাত্র বিবেচনা না করে মুখের লাগাম ছুটে গেল ওর। আসলেই তুই একটা কুত্তার বাচ্চা, তোর ন্যূনতম কোনো কমন সেন্স নাই। কোথায় কখন কি বলতে হয় এখনো শিখিস নাই? রিক্সা দিয়ে আসতে বলেছি তোকে, হারামি। তোর এত বড় প্রাডো রাস্তায় দাপিয়ে বেড়াস, ওটা কিসের জন্য? আমাকে জেলাস ফিল করাবি তার জন্য? কচু জেলাস হই আমি, শালা ডাস্টবিনের গন্ধ ময়লা উজবুক। তোর কুকীর্তি, তোর প্রেমিকা যোগের চুমাইছিল, তার হিস্ট্রি আমি যদি তোর বউকে না বলছি, মনে রাখিস। ঈশান হতভম্ব হয়ে গেল। সেই কবে কোন বছর এক্স গার্লফ্রেন্ডকে চুমু দিয়েছিল সে? এটা স্মিতাকে বলার কি আছে? না না, তার বউ জানে না। তার একটা এক্সও আছে। ও যদি জানে তাহলে ঈশান জীবনে চোখ তুলে তাকাতেই পারবে না ওর দিকে। তাছাড়া এই অবস্থায় যদি এসব শুনে বাই চান্স মেয়েটার কিছু হয়ে যায়, যদি স্ট্রোক করে বসে,
না না, এ হতে দেওয়া যাবে না। কিন্তু এই ভেড়া যদি কিছু বলে দেয় স্মিতাকে, ভেড়াটাকে আবার খুব বিশ্বাস করে ওর বউটা। ইজান কোনো সমাধান খুঁজে না পেয়ে আমতা আমতা করে বলল, খুব খারাপ হয়ে যাব কিন্তু। ইজান বলল, চুপ শালা, অজ্ঞান হস দিনে 10 বার, তোকে হুমকি দেওয়ার কি আছে, তোকে আমি বাস দেব। ইজান বলল, স্মিতার একটা সেন্সিটিভ সময়। ভাইয়ের কাচুমাচু কণ্ঠস্বর শুনে একটু থামে ইসান, বড় বড় করে শ্বাস নিয়ে চুল টেনে ধরে এক হাতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে এরপর রাজভারী গলায় যতটুকু সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করে,